বাঙালি দর্শকের কাছে অঞ্জন দত্ত ভালো অভিনয় করে সেটা অনেক পরে প্রমাণিত হয়েছে, যখন আমি নিজে ছবি করতে এসেছি এবং নিজেকে কাস্ট করেছি। আমি যখন কিছুই পাচ্ছি না করতে, আমি সাংবাদিকতা করেছি। আমার এডিটর বলেছে যে, "তোমার যা মনে হচ্ছে তুমি লিখতে পারো না। তুমি একটা ফিচার লিখছো, তোমার যেটা দেখছো, যেটা ঘটছে সেইটা নিয়ে লেখো। আর মেক ইট ইন্টারেস্টিং। তোমার লেখাটা কেন আরেকজন পড়বে?" দেখুন, যারা বিশ্বাস করবে না তাদের মানে অবস্থা খুব খারাপ হবে। কারণ সিনেমা, থিয়েটার, গান সবটাই নিজের ভালো লাগা থেকে হয়। ওই বাদল সরকার যেটা বলেছিল সেটা পরে মৃণালবাবু হয়ে বলেছিল। পরে আমাকে অপর্ণা সেন কাজ করতে গিয়ে বলছে, "দেখ, তোর যদি ভেতর থেকে তোকে একটা ভালো লাগা তৈরি করতে হবে। সিনটা তোকে বুঝতে হবে যে তুই ভালোবেসে করছিস না করতে হবে বলে করছিস।" কেউ যদি আমাকে বলে অলমোস্ট হাউসফুল, অলমোস্ট হাউসফুল মানে হাউসফুল নয়। হয় হাউস না, প্রায় হাউসফুল বলে কোনো কথা হয় না। কোনদিন আমি শুনিনি। হয় হাউসফুল or not হাউসফুল। এটা বলার কি দরকার? অনির্বাণের কি হয়েছে? অনির্বাণ বুঝে নেবে। ওর ব্যক্তিগত জীবনে ও একটা স্ট্যান্স নিচ্ছে, সেটা পলিটিক্যাল কি ঠিক কি ভুল আমি কেন করব? আমাদের বোধহয় জীবনে কখনোই সবটা পাওয়া হয় না, কিছু কিছু আফসোস থেকে যায়। আমরা কিছু কিছু সময় বোধহয় ভাবি এই কাজটা করতে বা এই সিদ্ধান্তটা নিতে একটু দেরি হয়ে গেল। আজকে আমরা যে ছবি নিয়ে গল্প করতে বসেছি সেই ছবির নাম দেরি হয়ে গেল। আর এই ছবিতে এমন একজন মানুষ রয়েছে যার গানে, যার অভিনয়ে, যার পরিচালনায় সবকিছুতে বাঙালি আবেগ খুঁজে পেয়েছেন, নিজেদেরকে খুঁজে পেয়েছেন। তা সেই মানুষটারও কি কখনো মনে হয় দেরি হয়ে গেল? আজকে এবিপি লাইভ বাংলার আড্ডায় রয়েছেন অঞ্জন দত্ত। দাদা, ওয়েলকাম টু এবিপি লাইভ। থ্যাংক ইউ। প্রথমেই বলুন যে আমি যেটা দিয়ে শুরু করলাম, যে জীবনে কখনো কোনো সিদ্ধান্ত নিতে, কোনো কাজ করতে কখনো মনে হয়েছে দেরি হয়ে গেল? না, আমার ফরচুনেটলি কখনোই মনে হয়নি। কারণ আমি যেটা করেছি তার জন্য হয়তো সময় দরকার ছিল। মানে আহ, আমি অ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সকলের কাছে। পৃথিবীর কিছু ফেস্টিভ্যালে আমি প্রমাণ করে দিয়েছি অল্প বয়সে। মৃণাল সেনের ছবি, বুদ্ধদেব দাশগুপ্তর ছবি করে অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু বাঙালি দর্শকের কাছে অঞ্জন দত্ত ভালো অভিনয় করে সেটা অনেক পরে প্রমাণিত হয়েছে, যখন আমি নিজে ছবি করতে এসেছি এবং নিজেকে কাস্ট করেছি। কিন্তু সেই সময়টা দরকার ছিল। সেই সময়টা আমার দরকার ছিল টু ডিসাইড দ্যাট আমি ছবি করব, নিজের টার্মসে ছবি করব। আমার কলকাতা থেকে হিন্দি ছবি করব, প্রথম ছবি করে আমি বেড়াদিন। এবং আমি তখন করতে পারছি না, তখন আমি ঠিক করলাম যে না, আমি গান করব। গান করে রোজগারটা করব, রোজগারটা চালিয়ে টালিয়ে দিতে পারলে তারপরে আমি সিনেমা করার চেষ্টা করবো। গানটা এত হিট করে যাবে আমি ভাবিও নি। কিন্তু সুমনের গান শুনে মনে হয়েছিল তাহলে আমিও কিছু গান লিখি। তো আমি 20টা গান লিখে অনুষ্ঠান করেছিলাম একটা। সেই অনুষ্ঠান থেকে সবাই আমাকে ইনভাইট করতে আরম্ভ করে দিল, আজ এখানে কাল ওখানে। আমি রোজগার আরম্ভ হলো। সো আমি দেরিতেই একটা মানে আমি বিয়ে করেছি অল্প বয়সে, আমার ছেলে হয়ে গেছে সব কিছু, কিন্তু অভাব অনটনের মধ্যে দিয়ে গেছি অনেক দিন। সেটা দরকার ছিল যাওয়ার, সেটা আমার প্রয়োজন ছিল যে হ্যাঁ, এটা এই সময়টা দরকার। আমি যখন অভিনয় শিখতে গেছি বাদলদার কাছে, বাদল সরকারের কাছে 19 বছর বয়সে, উনি প্রথম যেটা শিখিয়েছিলেন এটা হচ্ছে, তুমি কি সারা জীবন এইটার জন্য দিতে পারবে? অভিনয় করাটা কিন্তু একটা জীবনের একটা একটা প্রতিজ্ঞা নিজের কাছে। সেই প্রতিজ্ঞাটা করতে পারবে? হ্যাঁ। তো হয়েছে। থ্রু সত্যি তো এটা করতে গিয়ে ওটা পেয়েছি, ওটা করতে গিয়ে সেটা পেয়েছি, থিয়েটার করতে গিয়ে সিনেমাকে পেলাম, অভিনয় শিখতে গিয়ে থিয়েটারকে পেলাম, থিয়েটার করতে গিয়ে সিনেমায় পেলাম, সিনেমা করতে গিয়ে মনে হলো না আমায় সিনেমার ডিরেকশন দিতে হবে। ডিরেকশন যখন দিতে পারছি না, আমি গান করলাম, সফল হলাম। সেকেন্ড অ্যালবাম যখন বেরোচ্ছে আমার, আমি তখন ওদের বললাম আমি আর অ্যালবাম করবো না। বলো কেন করবেন না? আর তোমরা একটা ছবি ফিল্ম কোম্পানি করছো, নাম গ্র্যামকো ফিল্মস, সারেগামা, তোমরা একটা ছবি করতে দাও, তাহলে করবো, তাহলে করবোই না। তখন বললো কতটা, আমরা তো হিন্দি ছবি। আমি হিন্দি ছবি করবো। এই যে ডিসিশন, আমি কলকাতা থেকে হিন্দি ছবি করবো, আমি ইংরেজি ছবি করবো।
এই ডিসিশনসগুলো আমি নিয়েছিলাম। অ্যান্ড দে সেড কত বাজেট হবে, আমি না 40-45 হয়ে যাবে, হয়ে যাবে, চলো করো। সো সেখান থেকে তারপর আস্তে আস্তে আমি ডিসাইড করলাম না, এবার যদি ছবি করতে হয় আমি নিজের টার্মসে করব। তখন আমি ওয়েটেড ফর 7 years এবং তপন বিশ্বাস এসে একটা ছবি করালো যেটা প্রীতিশ নন্দী কিনে নিল, বো ব্যারাক্স ফরএভার। নিজের টার্মসে করেছি, আমি নিজে যেটা বিশ্বাস করি সেটা করেছি, কারোর কথা শুনবো না, আমি যেটা মনে করি। আমার সঙ্গে সুদীপ চ্যাটার্জি তার প্রথম ছবি করেছে, ইন্দ্রনীল মুখার্জিকে আমি নিয়েছি দায়িত্ব নিয়ে প্রথম ছবি, সুপ্রিয় দত্তকে প্রথম ছবি, পরম ব্রত প্রথম কাজ করলো আমার সঙ্গে। সো আমার ডিসিশন আমি চলেছি। সো কখন আমার মনে হয়নি সময় লেগেছে প্রমাণ করতে নিজেকে, কিন্তু সেটা দেরি নয়, সে সময়টা দরকার, এক্ষুনি করে ফেলতে হবে, এক্ষুনি চাই, এটা আমি বিশ্বাস করি। নিজের টার্মসে নিজের কন্ডিশনে কাজ করে টলিউডে এখনো সমানভাবে টিকে থাকা যায়, এটা নতুন প্রজন্ম বিশ্বাস করে বলে আপনি মনে করেন? দেখুন, যারা বিশ্বাস করবে না তাদের মানে অবস্থা খুব খারাপ হবে, কারণ সিনেমা, থিয়েটার, গান সবটাই নিজের ভালো লাগা থেকে হয়, নিজের ভালো লাগছে কিনা। ওই বাদল সরকার যেটা বলেছিল সেটা পরে মৃণাল বাবু হয়ে বলেছিল, পরে আমাকে অপর্ণা সেন কাজ করতে গিয়ে বলছে, দেখ তোর যদি ভেতর থেকে তোকে একটা ভালো লাগা তৈরি করতে হবে, সিনটা তোকে বুঝতে হবে যে তুই ভালোবেসে করছিস না করতে হবে বলে করছিস। তুই খুব ভালো অভিনেতা, ইউ আর আ ভেরি গুড অ্যাক্টর, বাট পারহ্যাপস তোকে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় ভেবে তারপর শটটা দে, থিঙ্ক, গিভ ইউর এভরিথিং ফর দ্যাট। এইগুলো না আমি সবাই আমাকে বলেছে। আই এম ভেরি লাকি যে আমার টিচার, আমি যখন কিছুই পাচ্ছি না করতে আমি সাংবাদিকতা করেছি, আমার এডিটর বলেছে যে তোমার যা মনে হচ্ছে তুমি লিখতে পারো না, তুমি একটা ফিচার লিখছো, তোমার যেটা দেখছো যেটা ঘটছে সেইটা নিয়ে লেখো, and make it interesting. তোমার লেখাটা কেন আরেকজন পড়বে? যখন বিজ্ঞাপন করতে গেছি তখন, সো আই হ্যাভ লার্নড অনেক কিছু থ্রু এভরিথিং। সো এই সময় না নিয়ে আমি একটা করে ফেলে আমি ফার্স্ট ছবি আমার হিট হবে, এইটা তো হয় না। কিন্তু যদি ভেতর থেকে বিশ্বাস করে ভালোবেসে কেউ কোনো জিনিস করে, সেটা ওয়ার্ক করতে বাধ্য, ওয়ার্ক করবেই। আমি এই যে নীল, মানে আমার পুত্র একটা ছবি করতে চেয়েছে, সো আমি বললাম দেখো আমি তো চালচিত্র এখনটা নিজেই প্রডিউস করেছি, সো তুমি যদি খুব বেশি খরচা না করো আমি প্রডিউস করতে রাজি আছি, আইল গিভ ইউ ফুল ফ্রিডম, আমি একটা কথা বলবো না। আর ও আমার সঙ্গে প্রোডাকশনের কাজ করে করে ও মোটামুটি শিখে গেছে। আর তারপরে অপর্ণা সেনের মিউজিক করছে, কৌশিক গাঙ্গুলির ছবির মিউজিক করছে, শ্রীতের ছবির মিউজিক করছে, জানে সিনেমাটা জানে। এবার ভালো সিনেমা দেখে। হি ইজ ইন্সপায়ার্ড বাই ডিফারেন্ট স্কুল অফ ডিরেক্টরস, আই এম ইন্সপায়ার্ড বাই ডিফারেন্ট স্কুল অফ ডিরেক্টরস। ওর মানিরত্নমের ছবি খুব ভালো লাগে, পরের দিকে জোয়া আক্তারের ছবি ভালো লাগে, ওর অনেক ধরনের ছবি, মেক্সিকান ছবি পছন্দ হয়। সো এখন আমি ওকে কিছু গাইড করি, কিচ্ছু বলি, পুরো এটা আমি বলছি ক্যামেরার জন্য বলার জন্য নয়, ছবিটা দেখলে বোঝা যাবে দ্যাট হি ইজ মেড ইট ইন হিজ ওন টার্মস। তুমি যদি নিজের মতন করে নিজে ভালোবেসে ছবিটা করতে পারো, নিজের ভালো লাগার জন্য করো, তাহলে আইল প্রডিউস ইট। কারণ আমরা দেখলাম ওরা প্রায় 6-7 মাস ধরে স্ক্রিপ্ট লিখেছে, তারপরে এটা অ্যাক্টার্স গুলোকে নিয়ে বসেছে, ইয়াং অ্যাক্টার্স, একদম কেউ চেনে না কাউকে, একটু পাঠ করেছে, তাদের চুজ করেছে, করেছে, তা করেছে, তাদের নিয়ে একটা ডেস্টিনেশন ওয়েডিং এর ছবি, মানে একটা বিয়ে বাড়ির গল্প, বিয়ে মজা হাসি হুল্লোড়, কুচবিহারে বন্ধুরা গেছে, হুহা হচ্ছে, এবং সেই ডেস্টিনেশন ওয়েডিং এ গিয়ে বিয়ের বাড়ির গল্পটার ভেতরে যে কেচ্ছাটা সেটা বেরিয়ে পড়ে, ট্যাবুজ, সোশ্যাল ট্যাবুজ অনেক আছে আমাদের, সেগুলো বেরিয়ে পড়ে, সিরিয়াস হয়ে যায় লাস্ট। কিন্তু এটা তো ওর ভালো লাগা, ওর বিশ্বাস,
যেটা আবার আমরা গতকাল ইফিতে ফিরেছি, তোকে প্রশ্ন করেছিল তুমি এই ছবিটা করলে কেন, তখনও বলছিল আমি এমন একটা ছবি করতে চেয়েছি যেটা আমার সময়, আমার বয়সের, আমার গল্প, আমার সময়, আমার বন্ধু বান্ধবদের গল্প, অন্য কারোর গল্প নয়। আমি সেই অডিয়েন্সের জন্য করেছি যারা আমার মতন, যারা যারা এখনকার সময় দাঁড়িয়ে আছে, তাদের ভ্যালিউস গুলো হয়তো কোনো বয়স্কদের সঙ্গে ম্যাচ করে না, ম্যাচ করানোর চেষ্টাও করবো না, ভালো লাগাবার চেষ্টাও করবো না, কিন্তু যারা হাততালি দিচ্ছে সব বয়স্ক লোকেরাই হাততালি দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য থিং, টু বি এবল টু ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এবং যারা করবে সেটা তারা টিকে থাকবে, যারা করবে না তারা চট করে নাম করে, চট করে এটা করে, চট করে বাজার গরম করে, চট করে হল ভর্তি করে বা হাউসফুল, অলমোস্ট হাউসফুল বলে প্রমাণ করার চেষ্টা করবে হল ভর্তি। আচ্ছা, অলমোস্ট হাউসফুল মানে কি? কেউ যদি আমাকে বলে অলমোস্ট হাউসফুল হাউসফুল নয়, হয় হাউস না, প্রায় হাউসফুল বলে কোনো কথা হয় না, কোনদিন শুনি হয় হাউসফুল নট হাউসফুল। এটা বলার কি দরকার? অলমোস্ট হাউসফুল শুনে কি দর্শক যাবে? নাকি দর্শক ছবিটা ভালো হয়েছে, দারুণ দেখে আর ফাটাফাটি ছবি বানিয়েছে একটা, ইউ মাস্ট সি ইট, বা ফেসবুকে রিভিউতে লিখে টিকে এটা যাবে। সো একটা সার্টেন প্রচার দরকার, কিন্তু সেই প্রচারটা করতে গিয়ে শুধু ছবি প্লিজ দেখুন, না দেখলে ক্ষতি হয়ে যাবে, এই বাংলা ছবির ইতিহাস হয়ে থাকবে না, এসব বলা কি দরকার? আমার ছবি, নীলের ছবি, একটু আগে আমি কি করেছি, তারপর কি বিশ্বাস করি, কেন সপ্তস্বর ছবি করতে রাজি হলাম, এই সব আলোচনাটাই আমি করব। তাতে সেটা ভালো লেগে আমার কথা বিশ্বাস করে যদি লোকে ছবি দেখতে আসবে, না হলে আসবে না, কিছু করার নেই। সিনেমা ইজ আ গ্যাম্বল। আমি নিজের টাকাও নিয়েও গ্যাম্বল করছি, কিন্তু সেই গ্যাম্বলটা ক্যাসিনোর গ্যাম্বলিং এর মতো নয়। ইট ইজ আউট অফ লাভ, ভালোবেসে, মানে ভালোবেসে একটা সিনেমা হিট করলে হিট করবে, অফকোর্স হিট করবে। মৃণাল সেনের ছবি হিট করে না, মৃণাল সেন কি বিশ্বাস করে না হিটে? মোটেই না, উনি করেনি। বিদেশি ছবিগুলো দেখেছিল, ভালোবাসা থেকে করতে হবে, এনজয় করতে হবে ছবি করাটা, তাহলেই তো ছবি হবে। অ্যাক্ট্রেসদের এনজয় করতে হবে, ডিরেক্টরকে এনজয় করতে হবে, শুটিং শেষে মন খারাপ হয়ে যাবে। এইটা যদি না হয় তাহলে সে কাজটা করে কি লাভ আছে? টাকা, আমরা গান করে অনেক টাকা রোজগার করে নেবো, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আর নীলও আর একটা ছবির মিউজিক ডিরেকশন যেটা আমি, বাট সিনেমা করতে যখন আমরা এসেছি, সপ্তস্বর যখন করতে এসেছি, সেটা আনন্দ করে ভালোবেসে করতে এসেছি। সপ্তস্বর যদি আজকে একটা নতুন ডিরেক্টর বা আজকের প্রজন্ম যদি মনে করে আমায় হিট ছবি করতে হবে, তাহলে কি ছবিটা হিট হবে? নাকি আমি যেটা ভালোবেসে করব সেটা লোকে দেখবেই। আমার কানে কানে কেউ তো এসে বলেনি বং কানেকশনটা করুন, বা বেলাবোস নিয়ে একটা গান লিখুন, একটা টেলিফোন নিয়ে কিছু করুন, কেউ তো বলেনি। আমার ভালো লেগেছে, আমি করেছি, ইচ্ছে করেছি, গেয়েছি। সো আই থিঙ্ক যেটা জেনুইনলি ভেতর থেকে করা হয়, একটা জেনুইননেস যদি থাকে কোনো ছবির, একটা জেনুইননেস, সেই জেনুইননেসটা আর একটা জেনুইন মানুষকে টাচ করে যাবে। হয়তো সবাইকে টাচ করবে, কিন্তু জেনুইন মানুষকে টাচ করে যাবে, এবং সেই টাচটা হয় আরো 4 ডিজের লোক যে দেখতে আসবে, এটা আমি বিশ্বাস করি। আপনার যে এতগুলো সত্তা, গান, সিনেমা, পরিচালনা, আপনার ব্যক্তিগতভাবে কোন সত্তাটা ভীষণ প্রিয়, বা আপনি কোন সত্তাটা স্বচ্ছন্দ? তো প্রত্যেকটা সত্তাতেই খুব প্রিয় বা মনের কাছের কোনটা? দেখুন, আমার জার্নালিজমের সত্তা আছে, বিজ্ঞাপনের সত্তা আছে। আমি মনে করি একটা ফিল্ম এমন একটা মিডিয়াম, যেখানে থিয়েটার জানতে হবে, গান জানতে হবে, অ্যাক্টিং জানতে হবে, গল্প লিখতে হবে, অনেক কিছু জানতে হবে। ব্যক্তিগতভাবে সত্যজিৎ রায় বা অনুরাগ কাশ্যপ, দুটো এক্সট্রিম আলাদা নাম বলছি আমি। হয়তো গান লিখছে না, গান করছে না, বা অ্যাক্টিং করছে না, কিন্তু জানে না, সব জানে, তাই তারা করতে পারছে। সব জানতে হবে,
শুধু ফিল্ম ডিরেকশন মানে কি, সব কিছু জানা তো, ফ্যাশন জানতে হবে, ইতিহাস জানতে হবে, একটা শহরের মেজাজ জানতে হবে, টাইম বুঝতে হবে, কি টাইম, মেজাজ, ইউথ, সৎ হতে হবে। সো এই যে সত্তাগুলো আপনি বললেন, ইট ইজ রিকোয়ার্ড ফর এনি গুড আর্টিস্ট, ইট ইজ রিকোয়ার্ড। আমি ছবি আঁকতে পারি না, কিন্তু ভালো পেন্টিং আমায় বুঝতে হবে। আমি রান্না করতে পারি না, কিন্তু ভালো রান্না কি আমায় জানতে হবে। সো ইউনো, ভালো খাওয়াটা, খারাপ খাবার যার খেতে ভালো লাগে, সে কোনোদিন ভালো সিনেমা বানাতে পারবে না, সম্ভব নয়। রুচিটা যার ভালো নয়, সে পারবে না। সে একটা কিছু দাঁড় করিয়ে দেবে, হয়তো বিট্রির হবে, একটা উত্তেজনা হবে, হই হুহা হবে একটু, ব্যাস, তারপর সে ফুরিয়ে যাবেই। বাট ইটস এ লং গেম, ইটস এ লং টার্ম গেম। তো যারা সেটা বিশ্বাস করে তারা টিকে থাকবে। তথাকথিত যে মশালা মুভি বলতে আমরা যেরকম ছবিকে বুঝি, সেই ছবিতে আপনাকে ভীষণ কম দেখা গেছে, মানে সেই রকম ছবিতে আপনাকে ভীষণ কম দেখা গিয়েছে। আপনি নিজে কখনো এরকম ছবির অফার ফিরিয়েছেন? অনেকবার, কেন? অজস্রবার। আমার ইচ্ছে করে না, আমার ভালো লাগে না। তবে আমি পপুলার আর্টে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি পপুলার সিনেমাতে। আমার ছবিগুলো পপুলার, আমার ছবি তো কোনো গ্রামের দুঃখের গল্প নয়। রঞ্জনা আমি আর আসবো না, কি পপুলার ছবি, পপুলার। সো ইজ ম্যাডলি বাঙালি, সো ইজ চলো লেটস গো, মজার ছবি। আমি গম্ভীর ছবি করতে এখানে আসি, কিন্তু গভীর ছবি করতে এসেছি, গভীরতা আছে। আর ছ্যাবলামিটা আলাদা, ক্ষণিকের ছ্যাবলামি, সেটা আমাকে অ্যাট্রাক্ট করেনি কখনো। সেটা আর একটা ধরনের সিনেমা, সেটা ঠিক আছে, সেটা হয়েছে, করে লোকে, আমি তাতে ইন্টারেস্টেড নই। আমি নিজেকে সেখানে মানিয়ে নিতে পারবো না। অজস্র এসছে, আমি করি, এবং তারা বুঝে গেছে বই করলাম। তাহলে আমি খারাপ সিনেমা করি, 2-4টে বাধ্য হয়ে করে ফেলেছি। এই যে 25টা সিনেমা, আমি সত্যি হিসেব করেই বলছি, আমি 80-তে যদি এসে থাকি, 2025, আমি 25 থেকে 30টা সিনেমাতে অভিনয় করেছি, ইনক্লুডিং আমার নিজের। তো কোথাও একটু ছোট, কোথাও একটু কোথাও তা, সব মিলিয়ে বলছি। কিন্তু আমি সেগুলো ভালোবেসে করেছি। যেটা আমি ভালোবাসি না, যেটা আমার মানায় না, আমি কেন করতে যাবো? শুধু রোজগার করার জন্য কোনো কাজ কেউ করে না। একটা জার্নালিস্ট যখন করে, সে জার্নালিজম ভালোবাসে বলেই করে, জার্নালিস্ট হতে চায় বলেই করে। বিজ্ঞাপন কেউ যখন লেখে, তারা দায় সারা হিসেবে, আরে মক্কেলের জিনিসটা তাকে বেচতে হবে, বলতে হবে এটা ভালো সাবান, কি করে বোঝাবো সাবানটা ভালো, কি দেখালে লোকে সাবানটা কিনবে বা অ্যাট্রাক্টেড হবে, অ্যাটলিস্ট আমার বিজ্ঞাপনটা দেখবে। এই চিন্তা ভাবনা যদি না থাকে, এত কিছু যদি না জানে কেউ, তাহলে সে ভালো সিনেমা বানাতে পারবে না। তাই গুড অ্যাডভার্টাইজমেন্ট জানতে হবে, অনেক ফ্যাশন জানতে, অনেক কিছু জানতে হবে। তাহলে তো সে একটা ক্যাচি টাইটেল দিতে পারে। ছবির টাইটেলটা এমন একটা হবে যেটা দর্শকের মনে লাগবে। হ্যাঁ, ক্রমাগত সমপতন বা এরকম ধরনের নাম দিলে কেউ দেখছে ছবি দেখে, ইন্টারেস্টিং ছবি, নাম একদিন প্রতিদিন, কি সুন্দর নাম। তো এখন অনেক কিছু না জানলে না এগুলো হয় না, অনেক কিছু জানতে হবে। তা আমার অনেক সত্তা আছে, সবগুলো নিয়ে আমি আছি। হয়তো আমি সেগুলো প্র্যাকটিস করছি, হয়তো আরেকজন প্র্যাকটিস করে না, কিন্তু তাকে একটা ভালো ফিল্ম মেকারকে ভালো গান জানতে হবে। সত্যজিৎ রায়ের যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনের রঞ্জন দত্ত, এই ধারণা বাঙালির মনে রয়েছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? হতে পারে, আমি জানি না, মানে দুটো এক নয়, কিন্তু ইন দ্য সেন্স দ্যাট আমি কিন্তু পরের পর মৃণাল সেনের ছবিতে অভিনয় করি, আমি তার সঙ্গে অ্যাসিস্ট করেছি, আমি তার গল্প লিখে দিয়েছি, মহাপৃথিবী আমার গল্প থেকে লিখে। আমি তার কবি দূর কবি পাস বলে একটা হিন্দি সিরিজ করেছিলেন, সেটার লাইন প্রডিউসার এর নাম আমার গেছে, অঞ্জন রায়। সো আমি কিন্তু অনেকগুলো কাজ করেছি ওনার সঙ্গে, যেটা শুধু অভিনয় না। কিন্তু সৌমিত্রদা অভিনয় করে গেছেন বারবার। আমি মৃণাল সেনের সঙ্গে অভিনয় করেছি 4টে ছবি,
বাকি কিন্তু সব ছবির সঙ্গে আমি জড়িত কোনো না কোনো ভাবে, হয় কোথাও অ্যাসিস্ট করছি, নয় কোথাও এ করছি, নয় কোথাও। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিয়েটিভ রিলেশনশিপ। যেহেতু আমি অভিনয় করছি না, সে ছবির সঙ্গে আমি যুক্ত সামাও দিয়া। আমরা যে ছবি নিয়ে কথা বলছি দেরি হয়ে গেলতে, মমতার সঙ্গে মানে মমতা শঙ্করের সঙ্গে তো আপনার একটা দীর্ঘ সমীকরণ রয়েছে, অনেকগুলো ছবিতে কাজ করেছেন, তো সেইটা এখন যখন কাজ করতে যান সেই সমীকরণটা ওয়ার্ক করে? অফকোর্স একটা কমফর্ট জোন তো থাকে, মানে আমি যতটা কমফোর্টেবল হব নীল আমার মিউজিকটা করলে ততটা কি কমফোর্টেবল হব যে একজন অচেনা মিউজিক ডিরেক্টরকে নিয়ে? সেটা কমফোর্টেবল, তার মানে কমফোর্টেবল মানে কোনো ঝগড়াঝাটি হবে না। প্রচন্ড বিতর্ক হয়েছে, এ হয়েছে, মমতার সঙ্গে নীলের সঙ্গে হয়, মমতার সঙ্গে হয়েছে, এটা আমার ভালো লাগছে না, এটা তুমি করছো কেন, এটা আমি করছি কেন, সে তো হয়। কিন্তু একটা কমফোর্ট জোন থাকে, যে কমফোর্ট জোনটা বন্ধুত্বে, ও আমার পারিবারিক বন্ধু, আমি ওর পারিবারিক বন্ধু। প্রায় 17টা কাজ করেছি আমরা, ইনক্লুডিং টেলিফিল্মস। সো সেটা তো একটা ব্যাপার, একটা অবভিয়াসলি একটা কমফোর্ট জোন আছে। তবে এই ছবিটা একটু আলাদা ইন দ্য সেন্স, এখানে আমরা দুজনের অনেক চান্স ছিল মজার মজার সিনস, মানে দেয়ার ওয়াজ লট অফ কমেডি ইন দ্য ফিল্ম, যেটা মমতা শঙ্কর আর আমার কম আছে। লট অফ কমেডি, এটা আমার সপ্তাহ গুণ, এটা সপ্তাহ ইউজ দ্যাট কমেডি বিটুইন আস, আমাদের রিলেশনশিপের মজা। জাস্ট দুটো বয়স্ক লোক চেষ্টা করছে আবার পুরোনো দিনে ফিরে যেতে, এরকম এটা শুনলেই কেন বোরিং না? দুটো বয়স্ক লোক চেষ্টা করে যাচ্ছে, আমার কি বয়স্ক লোক আবার ফিরে পেতে চাইছে তাদের পুরনো জীবন, ইন্টারেস্টিং নয়? আপনারা যেটা করেছেন মজার, যে লোকটা একটা মিথ্যে কথা বলে, আমার অমুক নাম, আমি ইতিহাসের প্রফেসর, হাবি যাবি বলে ঢুকেছে, ঢুকে গোলাচ্ছে, এবার ফুল গোলাচ্ছে, আর ও মহিলাও ধরতে পেরে গেছে মিথ্যে কথা বলে। মানে ও বলছে যে এটা কি খাচ্ছেন আপনি, এটা এটা জোয়ানের আরো, জোয়ানের আরোপটা না আপনি তখন তখন বাইরের রাস্তায় খাবেন না, ওটা ঘরের ভেতর খাবেন, ওই তো হোম, দ্যাটস ফান, মানে ভীষণ মজার। ও কাউকে পাচ্ছে না, ওর চোখে ওষুধ দেওয়ার জন্য আমি দেবো বলে আমি উঠে দিতে আরম্ভ করছি। মানে যত ওইটা করতে গিয়ে যদি একটু ঘাড়ের কাছে যাওয়া যায়, চোখের ওষুধ দিতে গিয়ে যদি একটু মাথায় হাত দেওয়া যায়, এই ধান্দাটা সপ্তাহ রিয়েলি ডান ইন্টারেস্টিং ওয়ার্ক, এন্ড দ্যাট ইজ আই লাইক দ্যাট। আপনি দর্শকের এটা ভালো লাগবে, দর্শকের মজা লাগবে দেখতে এগুলো। আপনি গানের আপনি যে সময় গান শুরু করেছিলেন, একদম একটা নতুন দিক আপনি বাঙালিকে দেখিয়েছিলেন। এখন যারা গান গাইছে, নতুন ব্যান্ড তৈরি হচ্ছে, তাদের কাজ শোনেন, তাদের গান শোনেন? অফকোর্স, যারা ভালো পছন্দের আছে কেউ? রূপম ফসিলস ইজ ভেরি ইন্টারেস্টিং একটা সাউন্ড, ক্যাকটাস আমার এখনো শুনতে ভালো লাগে। সো আমি না আই ক্যান অ্যাপ্রিশিয়েট লট অফ থিংস, মানে এটা আমি হয়তো লিখবো না, কিন্তু যে মজা করে ক্যাকটাস লিখেছে সেটা আমার খুব মজার লাগে। নীল রং ছিল ভীষণ প্রিয়, সবকিছু নিলিয়ে দিল, কি নিলিয়ে বলে কোনো কথা নেই, কিন্তু খুব সুন্দর নেই, ওইটা নেই, কিন্তু কি সুন্দর ব্যবহার করেছে। সো আই লাইক দিস ব্যান্ডস। আবার সব ব্যান্ড আমার ভালো লাগে না, দলবল মানে একটা গিটার বাজিয়ে ব্যান্ড হতে পারে, কিন্তু রূপম has a different style, Cactus has a different style, whatever. সুমন তো একটা মানে একটা পুরো চেঞ্জটা তো সুমন আনলো, আমি তো আনিনি। I was also influenced and I sang my own songs, কিন্তু আমি সুমনের মতো গান করিনি, আমার মতো গান করেছি, এ তার মতো গান করেছে, ও তার মতো গান করেছে, শিলাজিৎ নিজের মতন গান করেছে, চন্দ্রবিন্দু নিজের মতন গান করে, দারুণ লাগে আমার চন্দ্রবিন্দুর গান শুনতে। সো অফকোর্স আই এম পার্ট অফ ইট। সো ইফ আমি যদি সিনেমায় নতুন কিনা শ্রীজিতের সঙ্গে পাঠ করছি, প্রতিমের সঙ্গে পাঠ করছি, প্রতিমের ছবিতে, তাহলে আমি ক্যাকটাস এদের সেলিব্রেট করবো না তো কাকে সেলিব্রেট করবো? গৌরী প্রসন্ন মজুমদারকে? I'm not interested. আমার ভালো লাগে। আর পুরোনো জিনিস ঠিক আছে, ভালো, হ্যাঁ নিশ্চয়ই সুদিন দাশগুপ্ত আমার পাস্ট, আই অ্যাকসেপ্ট, কিন্তু
তাহলে সারাক্ষণ সত্যজিৎ রায় আর মৃণাল সেন, তারা ছাড়া আর কেউ নেই, আর ঋত্বিক ঘটক। এ কি মানে, why are we like this? নতুন নতুন লোকেরা ছবি করে ভালো ছবি করে, কিন্তু সেটা ভালো হতে হবে। আমার কথা হচ্ছে যে ভালো, যেটা প্রবলেম হচ্ছে কি, প্রবলেম হচ্ছে এই যেহেতু ডিজিটাল হয়ে গেছে সিনেমা, নেগেটিভে আর শুট করতে হয় না, সাউন্ড নেগেটিভ বস্তুটা উঠে গেছে, পিকচার নেগেটিভ বস্তুটা উঠে গেছে, ম্যারিড প্রিন্ট উঠে গেছে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থেকে সরে গিয়ে ডিজিটাল হয়ে সিনেমা বানানো অনেক সহজ হয়ে গেছে। এটা এটা হচ্ছে সায়েন্সের ডেভেলপমেন্ট, যে একটা অত বাবা পাগলামি না করে সহজে করেন, এটা সহজেই, টেকনোলজিটা সহজ হয়েছে, কিন্তু সিনেমাটা তো সহজ নয়। টেকনোলজি সহজ বলে যে কেউ সিনেমা বানিয়ে দেবে, যে কেউ গান করে দেবে, গিটার বাজাতে পারলেই যে কেউ গাইতে পারবে, এদিকে কি এরকম তো হয় নাকি? সো এই জন্য অজস্র লোক ছবি করছে যারা সিনেমা বানাতে জানে না, সেটা থেকে যা হয় হচ্ছে। তার মাঝখানে একটা হয়তো ভালো ডিরেক্টর বেরিয়ে গেল, কেউ একটা বেরিয়ে গেল, কেউ একটা বেরিয়ে গেল, বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গৌতম আমার আর্ট ডিরেক্টর, তার মেয়ে একটা ছবি করেছে, সে আমার কাজ করতো অনেক সময়, ডাকনাম চিকি, কি সুন্দর একটা ছবি করেছে, স্বার্থপর, ভেরি নাইস, কি সুন্দর একটা ছবি করে ফেলেছে। কারণ সে তার একটা সিনেমার জগতে বড় হয়েছে, সে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করে তার মতন করে একটা ছবি করেছে, কোয়েল আর একে নিয়ে। হ্যাঁ, তার মতন করে সেটা করে। সেটা কি পৃথিবী বিখ্যাত সিনেমা? মোটেই না। আমার ম্যাডলি বাঙালি কি পৃথিবী বিখ্যাত সিনেমা? মোটেই না। স্ট্যান্ডার্ড ভালো, মানে স্বার্থপর ম্যাডলি বাঙালি নয়, ম্যাডলি বাঙালিও স্বার্থপর হতে চাইছে, কি যেমন আলাদা। কিন্তু যারা একটু খেটে খুঁটে ভেবে চিন্তা করে ভালো লাগার থেকে করছে, আর যারা মনে করছে যে এইটা দর্শক দেখবে, তাক লাগিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো, আমি অনেক কিছু জানি, আমি এটা, এই যে এইটার মধ্যে একটা ফলসহুড আছে, একটা মিথ্যে আছে, একটা চালাকি করে সিনেমা করে। সিনেমা ইজ টু স্ট্রং আ মিডিয়াম, চালাকি করে গানও করা যায়। ওই একটা টুনির মা বেরিয়ে যাবে, তাদের লোকে কি বলবে, কি এসে যাবে। এই চালাকিটা একটু বেড়েছে, মধ্যমেধা বেড়েছে, কিন্তু মধ্যমেধা তখনও ছিল, এখনো আছে, ব্যতিক্রম তখনও ছিল, এখন আছে, সততা তখনও ছিল, এখন আছে। হয়তো সততার সংখ্যাটা কমেছে। সিনেমা ইন্ডাস্ট্রি পড়ে গেছে ডেফিনেটলি, বাংলা সিনেমা যেখানে ছিল দাঁড়িয়ে সেখান থেকে পড়ে গেছে। বাংলা অনেক কিছু থেকেই পড়ে গেছে, বাংলা ইন্ডাস্ট্রি পড়ে গেছে, বাংলা কালচার পড়ে গেছে, বাংলা সাহিত্য পড়ে গেছে, বাংলা সব কিছুই পড়েছে, গান ছাড়া সবটা পড়েছে। তো সেখানে মনে হচ্ছে আমাদের এরকম বিহারি সিনেমা পড়েছে কি উঠেছে, আমার কেউ চিন্তিত করার কোনো হিস্ট্রি নেই, কোনো হিস্ট্রি নেই। পাঞ্জাবিরও কোনো হিস্ট্রি নেই, আমাদের মতন হিস্ট্রি বাংলা সিনেমা। সেই জন্য রাজনীতিতে চালাকি বেড়েছে, সব কিছুতে চালাকি বেড়ে গেছে। সিনেমাতেও একটু চালাক লোকেরা ঢুকে পড়েছে, তাহলে সিনেমার 12টা বাজাচ্ছে। অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, অনির্বাণ সবসময় আপনার কথা বলে। বর্তমানে টলিউডে অনির্বাণ ভট্টাচার্য কাজ পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, এইটা নিয়ে আপনি অগ্রজ হিসাবে কি মনে করছেন, বা অনির্বাণের সঙ্গে আপনার কি কথা হয়েছে? না, আমি না এই অনেক কিছু অ্যাভয়েড, অনেক কিছু, কারুর কি স্ট্যান্ড আমি অ্যাভয়েড। অনির্বাণের কি হয়েছে, অনির্বাণ বুঝে নেবে, আমি কেন ঢুকবো তার মধ্যে, বা কেনই বা বলবো? অগ্রজ মানে কি? অগ্রজ কি? সিনেমা যখন করব তখন কিছু একটা বলবো, ওর সিনেমা দেখে আমি একটা বক্তব্য, এই শোন এই জায়গাটা আমার ভালো লাগেনি, এই জায়গাটা দারুণ হয়েছে, বাট ওর ব্যক্তিগত জীবনেও একটা স্টান্স নিচ্ছে, সেটা পলিটিক্যাল কি ঠিক কি ভুল আমি কেন করবো? আমি নিজে যখন কাজ করব আমি মনে করি যে আমার কিছু টেকনিশিয়ান দরকার লাগে, সেই টেকনিশিয়ান গুলো আমি যেখান থেকে টেকনিশিয়ান নেওয়া হয় সেখান থেকে নিলেই হলো।
আমার দরকার কি? আমি কি পারবো আমার বাড়ির সেলুনের একটা লোককে ধরে আচ্ছা চলুন গিয়ে একটু আমার নায়িকার চুলটা ঠিক করে দেবেন, আমি গিল থেকে একটা নিয়ে নেবো। এখন সেখানে কত লোক থাকা উচিত, কত লোক থাকা উচিত নয়, দেখুন আমি এতগুলো লোককে নিতে পারছি না, প্লিজ যদি একটু কম লোক নিলে হয়, এই আলোচনা আমি করে যাব। কিন্তু আমি একরকম, আমি এক ধরনের মানুষ, আমি মানিয়ে গুনিয়ে চলে গেছি সারা জীবন। সেটাকে কেউ বলতে পারে অঞ্জন দত্ত সারা জীবন কম্প্রোমাইজ করে গেছে, কেউ বলতে পারে। আবার কেউ বলতে পারে, যেটা আমি বলি, যে আমার যেটা প্রয়োজন আমি সেটা করছি। আমি কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে কোনো সাহায্য নিইনি, কারণ সেটা আমার প্রয়োজন হয়নি। এবং আমি যদি পুলিশ কমিশনারকে চিনে থাকি, আমার পাড়ায় যদি কোনো প্রবলেম হয়, আমি সেটা আমার লোকাল থানাকেই ফোন করে বলবো, পুলিশ কমিশনারকে বলবো, যেহেতু আমার চেনা আছে। মানে আমি অনেকগুলো জিনিস ইকুয়েট করার চেষ্টা করছি, বুঝতে পারছেন আমি কি বলছি? আমি এই রকম। এই ভাবনা থেকে কি রাজনীতিতে কখনো সক্রিয়ভাবে পা রাখলেন না? আমি কোনো দিন মনে করি না যে একজন আর্টিস্টের একটা পলিটিক্যাল পার্টি জয়েন করা উচিত, আমি বিশ্বাস করি না। দুটো কি একসঙ্গে করা যায় না? করেছে তো, প্রচুর লোক করেছে, আমি করতে পারবো। সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে যারা কিছু হলে রাস্তায় বেরিয়ে পড়ে, মিছিল করে। আমি যাই না, কারণ আমি গেলে কি রেপিস্ট ধরা পড়ে যাবে? আমার কি ভাল লাগছে? মনটা খারাপ হয়ে যায়। খুব প্রয়োজন যখন হয়েছে, সবাই যখন বলেছে, গোটা কলকাতা যখন, ঠিক আছে আমি কলকাতাবাসী, কলকাতা যখন আমার ডাকছে, আমি গেছি, দাঁড়িয়েছি প্রেসের থেকে একটু দূরে, আমি গেছি সেই জায়গাতে। কিন্তু যারা সোশ্যাল অ্যাক্টিভিজম করে, অপন্যাসন করে, আমি রেসপেক্ট করি তাকে, তো আমি করি না। আমি বোঝাতে পারছি। So I am not here to meddle into other people's business, আর আমিও চাইবো না যে আমি যেটা করছি অন্য কেউ এসে আমায় জ্ঞান মারো, তুমি এটা করছো না। যে যার নিজের রাস্তা নিজেই খুঁজে নেবে। অনির্বাণকে অত্যন্ত ভালোবাসি অ্যাজ অ্যান অ্যাক্টর, অত্যন্ত ভালোবাসি, রেসপেক্ট করি, এবং অলসো অ্যাজ আ ফিল্ম মেকার। আমি নিজেই ওর একটা চরিত্র করার কথা ছিল আমার, ওর বল্লভপুরের রূপকথাতে একটা দিন আমি দিতে পারিনি, কারণ আমি দার্জিলিং এ শুটিং করছিলাম। একটা দিন পরের ছবিটা দেখে মনে হচ্ছে শর্ট টট গুলো যা ভেবেছিল, এটা একদম আমাকে ভেবে লেখা। টুপিটা, চশমাটা পড়লো, স্যাক্সোফোনটা এটা পুরোটাই তো, স্যাক্সোফোনটা বেজে উঠলো, দেশলাইটা ধরালো, কেন আমি করলাম না? ওই লোকটা থেকে বেটার করতাম। এই অনির্বাণ আমি চরিত্রটা করার হচ্ছিল, কি ভালো ছবিটা হয়েছে। সো আই অ্যাম ভেরি ওপেন। ইফ আই হ্যাভ আ ফাইট, আমার যদি কাল কারোর সঙ্গে ঝগড়া হয়, আমি মিটিয়ে নেবো। ঝগড়া করার বেশি দিন থাকা উচিত, সে ডিরেক্টর হতে পারে, আমি মিটিয়ে নেবো। স্ত্রীর সঙ্গে যখন ঝগড়া হয়েছে মিটিয়ে নিয়েছি, পাড়ার সঙ্গে যখন ঝগড়া হয়েছে মিটিয়ে নিয়েছি, বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে যখন মিটিয়ে নিয়েছি, ডিরেক্টরের সঙ্গে যখন ঝগড়া হয়েছে মিটিয়ে নিয়েছি। আমি মিটিয়ে নেওয়াকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না যে আর একজন মিটিয়ে নেওয়াতে না বিশ্বাস করতে পারে। কেউ মনে করতে পারে একটা ফ্লপ ছবি বানানোর অধিকার আমার আছে, গণতান্ত্রিক দেশে আছে, খারাপ ছবি বানানোর অধিকার আছে। আমি আধুনিক একটা মানুষ, আমি সবাইকেই সবাইয়ের মতন করে, যে যার, আমি ব্যক্তি সত্তায় বিশ্বাস করি। কেউ যদি সমষ্টি সত্তায় বিশ্বাস করে, আমি তার বিরুদ্ধে মোটেই না। ঠিক আছে, সে কমিউনিস্ট, আমি নই। একটা ডেমোক্রেসিতে নানান রকম মানুষ থাকে, সে পরের ব্যাপারে নাক গলানো আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি মনে করি না সকাল থেকে উঠে, আরে ভাই দেশ, আমার দেশ গণতান্ত্রিক মাধ্যমে, একটা ইলেকশনের মাধ্যমে একটা পার্টিকে বা একটা লিডারকে ঠিক করে, তাই তো? সকাল থেকে উঠে রাত্রির অবধি তাকে গাল দেওয়া আমার কাজ নয়। আমার কাজ আমার জানলার বসে বসে একটা গান লেখা, আমার জানলার মতো একটা গান, এটা আমার কাজ। একটা স্ক্রিপ্ট লেখা আমার কাজ। রবার্ট ডি নিরো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর, করে যাচ্ছে,
সে করছে, সে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সে করছে, আমি নই, আমি করব না, এটা আমার কাজ নয়। আপনি প্রেমিক হিসাবে নিজেকে কত নম্বর দেবেন? আমি তো অনেক কিছু আমি যখন একটা স্ক্রিপ্ট লিখি বা একটা গান লিখি, আমি যখন একটা গান করি, আমার মধ্যে প্রেম নেই, প্রেম না লিখলে আমি গান লিখবো কি, একটা প্রেমের গান লিখবো কি করে? কত নম্বর দেবো আমি জানি না, এই নম্বরটাতে আমি একেবারেই বিশ্বাস করি না। তাহলে বলতে হবে আমার স্ত্রীকে আমি কত নম্বর দেবো, আমার প্রথম গার্লফ্রেন্ডকে আমি কত নম্বর দেবো, এটা কোনো মানে নেই। প্রথম গার্লফ্রেন্ড ভুলেই গেছি, আমি ভুলেই গেছি। সো এই নম্বর দেবো কেন? ভাই, এই আমার এত নম্বর বন্ধু, আমার কেউ একটু বেশি, কেউ একটু কম, কিন্তু I think love is very important in life. ভালোবাসা না থাকলে মানুষ খিটখিটে হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। আমি খিটখিটে হতে চাই না। আমি একটা চরিত্র করার জন্য চরিত্র হয়ে থাকতে চাই, সেটা নিয়ে ভাবতে চাই। এখন দাড়িটাই রেখেছি, কারণ বাদল সরকারের অভিনয়টা করবো বলে। বাদল সরকারের জন্ম শতবার্ষিকী আসছে, তাকে নিয়ে একটা ছবি করবো। আমি খিটখিটে হবে, আমি বিশ্বাস করি, যেদিন আমি খিটখিটে হয়ে যাবো সেদিন আমি সত্যিই বুড়ো হয়ে যাবো। খিটখিটে আই ডোন্ট লাইক। অঞ্জনদা, আপনি কখনোই খিটখিটে হবেন না, কারণ দর্শকদের ভালোবাসা সব সময় আপনার সঙ্গে আছে। জানি না, আমার একটু মানে ওই একবার দুবার একদম ওই কি ওই আমি বোধহয় কিছু ওই যারা পডকাস্ট করে তাদের বলেছিলাম যে মধ্যমেধা, তারা আমার উপর রেগে গিয়ে একটু ট্রোল করছে। এছাড়া কেউ আমার ট্রোল করে না। আমার খুব ভালো লাগে ভাবতে যে আমার যারা দর্শক, আমার যারা শ্রোতা আমায় গুরু করেন। আমি কারোর গুরু নই, আমি এই গুরু পছন্দ করি না। আমি গুরুদের কনসেপ্টটাতেই বিশ্বাস করি না। তারা আমাকে অঞ্জন দা বা অঞ্জন বাবু, অঞ্জন দাই বলে, আমার খুব ভালো লাগে। বাচ্চারা অঞ্জন দা বলে, অঞ্জন দা বলে, আই লাইক দ্যাট। এবং তারাও দূর থেকে দেখে, ঘাড়ের উপরে এসে সেলফি তুলবো এরকম করে না। আমিও খুব যত্ন হবে, প্লিজ আমার ভালো লাগছে না, আজকে ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। আমি বাজার করি, একটা কফি হাউসে গিয়ে কফিতে গিয়ে কফি খাচ্ছি, এখানে করছি, ওখানে যাচ্ছি, এখানে যাচ্ছি। আমি যে কোনো জায়গায় ঢুকে পড়ি, কফি হাউসে যাই, ফ্লুরিজে যাই, খুব বিরক্ত হয়তো মেরে ফেলতো, কেউ করে সবাই এন্টার অ্যাটমসফিয়ার। আমি দেখলাম, আমি যখন ফ্লুরিজে ঢুকলাম, এন্টার অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল, বেশ 1 মিনিটের মতো চেঞ্জড। কিন্তু আমি একটা জায়গায় বসে সেখানেই রেখে কফি টফি খেয়ে এটা ওটা করে উইদিন 1-2 মিনিটে আবার নর্মালাইজ করে গেল, যে আমাকে বিরক্ত করবে না। বেরোবার সময় হয়তো বললো কেমন আছেন, ভালো না, ট্রেনে প্লেনে। আপনার আগামী যত কাজ আসবে তার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা, এবং সেই সমস্ত কাজের আগে অবশ্যই গল্প হবে আপনার সঙ্গে। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।